ক্যামেরার ইয়া কি ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে। আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের কেমিস্ট্রি ক্লাসে। তো তোমরা যারা যারা হচ্ছে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। এবং যারা জানতে চাচ্ছ কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি এবং আশা করি তোমরাও বেশ ভালো আছো। তো তোমাদের কি অবস্থা সেটা জানাও, আর কেমন চলতেছে। হ্যাঁ, তার মানে আমাদের পর্যায় সারণী কিন্তু শেষ। এখন রাসায়নিক বন্ধনের উদ্দেশ্য কি বা রাসায়নিক বন্ধন কখন কখন গঠিত হয় সেই জিনিসটা আমার জানার আগে আমার কিছু প্রাইমারি আলোচনা আছে। আজকে হচ্ছে আমরা ওই প্রাইমারি আলোচনাগুলোই করব। তো সবাই হচ্ছে যদি রেডি থাকো তাহলে আমরা শুরু করি। তার আগে একটু বাড়ির কাজগুলো একটু বলে দেই, যে বাড়ির কাজ যেহেতু অনুধাবনমূলক ছিল তোমরা অনেকেই করছো। তো শুরুতেই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন আর যোজনী, খুবই সিম্পল জিনিস, সিম্পল সিম্পল জিনিস, কিন্তু অনেকে বড় হয়েও এই জিনিসগুলো ভুল করে। কেন? কারণ তারা ঠিকভাবে হচ্ছে জিনিসটা শিখে নাই। ঠিক আছে, তো তোমরা তোমরা কি বলো তো, জাতির সূর্য সন্তান, তোমরা কি ভুল করবা না? তাহলে তোমরা দেখো সহজ জিনিস ছোটবেলা থেকে জেনে নাও। যোজ্যতা ইলেকট্রন আর যোজনীর মধ্যে একটা ডিফারেন্স আছে। যোজ্যতা ইলেকট্রন কি ভাইয়া? কোনো একটা মৌলর সেটা লাস্ট শেলে, হ্যাঁ লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তাহলে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে সংখ্যক যত সংখ্যক ইলেকট্রন থাকে তাকে কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে আমরা জেনারেলি বুঝতেছি যে ধরো আমাদের একটা পরমাণু আছে, আমি জানি না এটা কি, ঠিক আছে, ধরে নাও এটা তুমি আবিষ্কার করছো। এখন একটা দুইটা তিনটা, তোমাদের কাছে প্রথম প্রশ্ন ভাইয়া, বলো এইটার লাস্ট শেল কোনটা? এটার জন্য শেষ কক্ষপথ কত? চমৎকার, 3। এখন ধরো এইটার লাস্ট শেলে আমি জানি না কতটা ইলেকট্রন আঁকছি, যেহেতু আমি চোখে দেখি না, তাই তোমাদের কাছে জানতে চাই, বলো এটার যোজ্যতা ইলেকট্রন কত হবে তাইলে? চমৎকার চমৎকার, কোটি কোটি মানুষ উত্তর দিয়ে একদম উড়ায় দিচ্ছ। সেটা হবে হচ্ছে 4 ভাইয়া। কেন? এই যে 1 2 3 4 চারটা জিনিস আছে, ভিতরে কি আছে আমার একদমই দেখার বিষয় না। তাহলে এই জিনিস ক্লিয়ার হইলো, আর জীবনে ভুল হবে না। তাহলে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। এখন তোমাদের একটা গল্প বলি, ঠিক আছে? ধরো উম ধরো এই মানুষের কি থাকে, দাঁত থাকে না? চোয়াল দেখছো না? মানুষের চোয়াল থাকে সেই এইরকম, চোয়ালের হাড্ডি যদি দেখে থাকো, ঠিক আছে, ধরো এই যে একটা কঙ্কাল যদি এরকম হয়, ঠিক আছে, এখান থেকে আমি হচ্ছে চোয়ালটা নিয়ে আসলাম, এই যে এই চোয়ালটা জুম করলাম। বলো তো মানুষের চোয়ালে কয়টা দাঁত থাকে? 32টা। চমৎকার। তোমরা যদি না জানো কয়টা দাঁত থাকে তাহলে হচ্ছে তোমরা নিজেরা গুনতে পারো। তাহলে ধরো এই তাহলে নিচের চোয়ালে 16টা থাকে, এতটুক পর্যন্ত জানো, ঠিক আছে? তাহলে যোজ্যতা ইলেকট্রন বলতে বোঝাচ্ছে যে ধরো উপরের চোয়াল বা ধরো মানুষের এরকম হইলো যে অনেকগুলা চোয়াল আছে, তাহলে লাস্ট চোয়ালে যতগুলা ইলেকট্রন আছে সেইটা হচ্ছে যোজ্যতা। ঠিক আছে, এবার যোজনী কি ভাই? যোজনী হচ্ছে এই যোজ্যতা স্তর ফুলফিল হইতে, যোজ্যতা স্তর স্থিতিশীল হইতে কতটা ইলেকট্রন আরো লাগবে, বুঝো? তাহলে ভাইয়া যে কোনো যে কোনো মৌলের জন্য লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকলে সেটা স্থিতিশীল হয় দেখি বলো তো, মনে আছে নাকি? একটা কথা বলছিলাম, অষ্টক।
8টা, তাই না? এখন দুইটা ট্রেড আছে, ঠিক আছে? ধরো স্থিতিশীলতার দুইটা নিয়ম আছে, দুইটা ওয়ে আছে। বিষয় হচ্ছে যে ধরো এই হচ্ছে একটা চোয়াল, এই হচ্ছে আর একটা চোয়াল, 16টা করে থাকতে পারে না ম্যাক্সিমাম? তো ধরো এই চোয়ালে এরকম করে করে 1 2 3 4, এইদিকে 8টা আছে, এদিকে 9 10 11 12 13 14, ঠিক আছে? তাহলে আমি বললাম যে 14টা দাঁত আছে। বুঝো ভাইয়া? সিম্পল জিনিস, খুবই সিম্পল। থাকতে পারে কয়টা ম্যাক্সিমাম? 14টা থাকলে হয়, আর নাইলে তুমি একদম জিরো রাখো। আর এই চোয়ালে আছে দুইটা। এখন স্থিতিশীলতার শর্ত হচ্ছে যে তোমার হয় ফুল ফিল থাকবে, নাইলে হচ্ছে একদম ফাঁকা থাকবে। এখন বলো, এই যে 14টা দাঁত আছে যেই পাটিতে, সেই পাটিতে আর কয়টা দাঁত হলে ফুলফিল হবে? দুইটা। চমৎকার। তাহলে দুইটা হলুদ কালারের দাঁত আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে হলুদ কালারের দুইটা দাঁত, এগুলা কি ভাইয়া? এগুলা ধার করা দাঁত, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে ধার করে এনে হচ্ছে জিনিসটাকে ফুল করা যায়। একইভাবে বলো তো ভাইয়া, এখন এইটার যোজ্যতা ইলেকট্রন যদি 6 হইতো, এই 1 2 3 4 5 6, তাইলে কতটা ইলেকট্রন আর হইলে সে ফুলফিল হইতো বা তার অষ্টক পূর্ণ হইতো? তাহলে তোমরা বলছো ভাই অষ্টক পূরণ হওয়া লাগবে। বলো বলো। চমৎকার, দুইটা ভাইয়া। তাইলে বিষয় হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। এই যে যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে লাস্ট শেলে কয়টা আছে, আর যোজনী হচ্ছে অষ্টক পূরণ হইতে হইলে আমার কি করতে হবে। অষ্টক পূরণের ক্ষেত্রে দুই ধরনের ডিসিশন আছে। দেখো, অষ্টক পূরণের জন্য দুই ধরনের ডিসিশন কে নেয়? একটা হচ্ছে হয় ইলেকট্রন গ্রহণ করবে, নাইলে ইলেকট্রন ত্যাগ করবে, ঠিক আছে ভাইয়া? দুইটা ওয়ে। এখন তুমি ডিসাইড করবা যে কোনটা ইজিয়ার। একটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ, আর একটা হচ্ছে ত্যাগ। বিষয় হচ্ছে যে লাস্ট শেলে যদি আমার 8টা হওয়ার জায়গায় মানে 8টা লাগবে, আমার আছে 2টা, তাহলে 6টা ধার করা কি একটু কষ্ট না? তখন 2টা আমরা ছেড়ে দিব। জাস্ট লাইক এই যে এই নিচের পাটিটার মতো। দেখো ভাইয়া, এর আছে হচ্ছে মাত্র 2টা দাঁত, ঠিক আছে? এখন বলো এর জন্য কোনটা ইজি? এর জন্য 2টা ওয়ে আছে, হয় 14টা গ্রহণ, নাইলে হচ্ছে 2টা বাদ দিয়ে দেওয়া বা 2টা ত্যাগ। বলো কোনটা তোমার? যদি এরকম অপশন থাকতো তাহলে তুমি কি করতা? 2টা বাদ দিয়ে দিতা, তাই না? অবস্থা বুঝে ব্যবস্থা। চমৎকার একটা কথা বলছে। কে বলছে দেখতে পারি নাই, কিন্তু চমৎকার কথা বলছে যে তুমি করতা কি, 2টা বাদ দিয়ে দিতা। ইজি, লাইফের ইজি সলিউশন। একইভাবে আমরা যদি এখন একটু পর্যায় সারণীটা দেখি ভাইয়া, 1 মিনিট, আমাদের কিবোর্ড হারিয়ে গেছে। ওকে, যাই হোক, আমরা পর্যায় সারণীতে না গিয়েও দেখতে পারি। যাই হোক, ঠিক আছে, 14টা নিতাম। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমরা যোজ্যতা ইলেকট্রন আর যোজনী কি বুঝলাম। এখন তোমরা আমাকে জাস্ট ঝটপট বলবা, ঝটপট বলার দরকার নেই, আমি জানি তোমরা পারবা। নাইট্রোজেনের দেখো 2টা কক্ষপথ আছে, লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, তাহলে এর যোজ্যতা ইলেকট্রন হবে 5। হ্যাঁ, ফ্লোরিনের জন্য লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে 7টা, তাহলে যোজ্যতা ইলেকট্রন হবে 7। ফসফরাসের জন্য হচ্ছে 8টা আছে, ক্লোরিনের জন্য আছে 7টা, আর ক্যালসিয়ামের জন্য আছে হচ্ছে 8টা, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি যোজ্যতা ইলেকট্রনের জিনিসপাতি, ঠিক আছে? আচ্ছা, আউহবাউ নীতি অনুসারে ইলেকট্রন
প্রথমে নিম্ন শক্তির কক্ষপথ পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির কক্ষপথে প্রবেশ করে, এইভাবে সর্বশেষ যে কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করে সেই কক্ষপথটির নাম হচ্ছে যোজ্যতা স্তর। এটা তো তোমরা জানোই, তাই না? আচ্ছা, ঠিক আছে, ফাইন। এই যে আমরা এইখানে আসতেছি, দেখো ভাইয়া, ওকে ওকে ওকে, স্ক্রিন ঠিক আছে এখন। আচ্ছা, তো প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাস এখন দেখো, এই যে পর্যায় সারণী মোটামুটি এখানে একটা আছে, তাহলে এই হচ্ছে ভাইয়া গ্রুপ 1। গ্রুপ 1 এর লাস্ট যোজ্যতা ইলেকট্রন কত বলো তো? 1। এগুলো তো তোমরা জানো। গ্রুপ 2 এর যোজ্যতা ইলেকট্রন কত হবে তাহলে? 2। তাহলে প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাস না করে শুধুমাত্র মৌলগুলোর গ্রুপ সংখ্যা জানার মাধ্যমে খুব সহজে তাদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। যেমন গ্রুপ 1 হচ্ছে 1, গ্রুপ 2 এ হচ্ছে 2, আর গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত দেখবা 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, এই হচ্ছে এদের যোজ্যতা ইলেকট্রন। এখন আমরা বুঝলাম। আর তাহলে এই যে এখন এখান থেকে বলবা তোমরা যে ক্ষার ধাতুর গ্রুপ সংখ্যা হচ্ছে 1, তাহলে যোজ্যতা ইলেকট্রন কত হবে? 1। মৃৎক্ষার ধাতুর গ্রুপ সংখ্যা হচ্ছে 2, তাহলে যোজ্যতা ইলেকট্রনও হচ্ছে 2। তাহলে কার, এই যে বোরন গ্রুপ, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম, এটার জন্য হচ্ছে গ্রুপ 13, কিন্তু ইয়া কত? 3 যোজ্যতা ইলেকট্রন। তাহলে এটার জন্য যদি 4 হয়, তাহলে বলো ভাইয়া গ্রুপ 17 হ্যালোজেন, এর যোজ্যতা ইলেকট্রন কত? হ্যালোজেনের জন্য যোজ্যতা ইলেকট্রন কত হবে বলো? ভেরি গুড, 7। ইজি জিনিস। আচ্ছা, এখন 16-র জন্য হচ্ছে 6, 18-র জন্য হচ্ছে 8। এখন দেখো ভাইয়া, আমরা একটা কথা বলছিলাম, তোমরা এইখান থেকে ডিসিশন নিয়ে ফেলতে পারবা, এত দিল্লি, ঠিক আছে, দুবাই, এখানে যাওয়া লাগবে না। সিম্পল হিসাব। দেখো ভাই, যোজ্যতা ইলেকট্রন আর যোজনীর মধ্যে একটা সুন্দর রিলেশন আছে। তুমি যখন দেখবা যোজ্যতা ইলেকট্রন 6, তাহলে তুমি দেখো এখন যোজনী তুমি কত বসাবা? 6টা বাদ দিবা নাকি 2টা গ্রহণ করবা? ইজি, মানে তোমরাই বলো যে 6টা আছে, 8 হইতে হইলে আমার 2টা গ্রহণ করব নাকি হচ্ছে 6টা বাদ দিব? চমৎকার, 2টা গ্রহণ করব। আচ্ছা, ধরো সোডিয়ামের কথা চিন্তা করো। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ভাইয়া এইরকম, সোডিয়াম 11, কিভাবে? 2, 8, 1। তাহলে দেখো এই যে লাস্ট ছিল 8টা আছে। এখন তোমরা বলো এর জন্য হচ্ছে যোজ্যতা ইলেকট্রন 1, ওর কাছে 2টা অপশন, একটা ত্যাগ করা অথবা 7টা গ্রহণ করা। বলো কি করবা? ঠিক আছে, চমৎকার। আচ্ছা, স্ক্রিনে যেহেতু তোমরা আমাকে বলছো যে ভাইয়া ওর জন্য হচ্ছে এই যে এই অপশনটা তোমরা বলছো ফিজিবল, ভাইয়া এই যে লজিক্যালি তোমার যেটা মনে হবে সেটাই হচ্ছে কাহিনী, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমরা দেখবো যে ও একটা ত্যাগ করতে পারে, এই তো গেল সাধারণ নিয়ম। তাহলে আমরা মোটামুটি পর্যায় সারণীতে দেখে বলতে পারবো। এখন তাহলে বলো ভাইয়া, এই যে গ্রুপ 1, 2, 3 এই পর্যন্ত, গ্রুপ 2 এর জন্য তাহলে যোজনী কত হবে ভাইয়া? 2 নাকি 6 বলো তো? কারণ ওদের হচ্ছে 2টা ইলেকট্রন আছে অলরেডি, এখনো 2টা ছাড়বে নাকি 6টা গ্রহণ করবে? 2। চমৎকার। আচ্ছা, ভেরি গুড। তাহলে গ্রুপ 3 এর জন্য কত হবে? 3 নাকি 5? ওর কাছে 2টা অপশন আছে, হয় 3টা গ্রহণ নইলে নইলে 5টা, হয় 3টা ত্যাগ নইলে 5টা গ্রহণ। তাহলে তোমরা বলছো 3 ভাইয়া। আচ্ছা, একইভাবে 4 এর জন্য কি হবে ভাইয়া? 4 এর জন্য কিন্তু 2টাই পসিবল, 4টা গ্রহণ করাও পসিবল, 4টা ত্যাগ করাও পসিবল, তাই না? না, 4 হচ্ছে ভাইয়া সমযোজী বন্ধন গঠন করে। 4কে একটু স্পেশাল ভাবে ইয়া করে, যাদের ইলেকট্রন 4, মানে গ্রুপ 14 যারা, ঠিক আছে, তাদের জন্য ইলেকট্রন শেয়ার হয়, তাই এদের যোজনী 4ই হয়, ঠিক আছে। 4টা গ্রহণ করো বা ত্যাগ করো, একই তো কাহিনী, বাট এরা করে শেয়ার। আচ্ছা, 5 এর জন্য ভাইয়া, 5 এর জন্য কত হবে বলো?
5টা ত্যাগ নাকি 3টা গ্রহণ? চমৎকার, তাহলে 3টা গ্রহণ। তাহলে এদের জন্য হচ্ছে, তাহলে 15-র পরে যারা আসতেছে তাদের ক্ষেত্রে কি করবা, 8 থেকে 5 বিয়োগ দিবা, 8 থেকে 6 বিয়োগ দিবা, 8 থেকে 7 বিয়োগ দিবা, একই কাহিনী। তাহলে গ্রুপ 6 এর জন্য হচ্ছে 2, গ্রুপ 17 এর জন্য হচ্ছে ভাইয়া 1। ওকে, এই হচ্ছে কাহিনী আমাদের। তাহলে আমরা সামনের দিকে আগাই। এবার আসি যোজনী কি। যোজনীর এবার অফিসিয়াল সংজ্ঞা দেখো। অফিসিয়াল সংজ্ঞা হচ্ছে একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সংখ্যাকে দ্বিগুণ করলে পরমাণুর যোজনী বা যোজ্যতা হয়। এগুলো আমরা পরে এক্সপ্লেন করব। এগুলো আসলে যোজনী না। যোজনী হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন অথবা তার সমতুল্য অন্য মৌলের যত সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাই যোজনী। অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাই হচ্ছে যোজনী। আচ্ছা, এবার আসি যে এই কথাগুলো কেন বললো। যোজনীকে অনেক সময় হাতের সাথে তুলনা করা হয়। হাত মানে কি ভাইয়া? যে আমি কতগুলো ইলেকট্রন দিতে পারতেছি সেই অনুযায়ী তুমি কতগুলো নিতে পারতেছো। এখন ধরো এই যে একটু আগে যে আমরা চোয়ালের কাহিনী দেখলাম, দেখো ভাইয়া কই গেল, এই যে এই দুইটা চোয়ালের গল্প দেখো। ও কি করে, ও দুইটা ছেড়ে দেয়, তাই ওর যোজনীয় কত, 2। দুইটা বাদ দাও, তোমরা বলছিলা যে ভাই ওরে না দুইটা বাদ দিয়ে দিলে ভালো হয় ওর জন্য। তাহলে ওর ক্ষেত্রে তোমরা সিলেক্ট করছিলা 2, ওর ক্ষেত্রেও সিলেক্ট করছিলা যে 2টা গ্রহণ। তাহলে ও 2 হচ্ছে গ্রহণ করে আর ও 2 হচ্ছে ত্যাগ করে। তাহলে আমরা বুঝতেছি যে এরকম এই এই কোয়ালিটির চোয়াল আর এই কোয়ালিটির চোয়ালের মধ্যে একটা বন্ধন হওয়া পসিবল, যে ও যদি 2টা দিয়ে দেয় তাহলে এই 2টা ও গ্রহণ করে, তাই না? তাহলে যাদের যোজনী 2 তারা 2টা ইলেকট্রন দিতে পারে, আবার 2টা ইলেকট্রন নিতেও পারে। এখন তোমাদের কাছে সিম্পল প্রশ্ন ভাইয়া, ধরো হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, ঠিক আছে? এখন আমি দেখলাম যে এই তোমার মিথেন নামে একটা অণুর মধ্যে কার্বনের 4টা পরমাণু এইভাবে যুক্ত আছে হাইড্রোজেনের। তাহলে ভাইয়া একটাকে জায়গা দেওয়ার জন্য 1 লাগে। যেমন ধরো তোমার HCl, HCl দেখে কি বুঝলা, যে ক্লোরিনের যোজনীয় 1, হাইড্রোজেনের যোজনীয় 1, তাই এরা একটা আছে। কিন্তু কার্বন দেখা যায় যে 4টা হাইড্রোজেনকে জায়গা দিতে পারছে। তাহলে বলো তো কার্বনের যোজনী কত হবে? 4 হবে। চমৎকার, তাহলে 4 হবে। এই হচ্ছে কাহিনী, আর কিছুই না, সিম্পল। ওই একইভাবে ধরো অক্সিজেনের যোজনী হচ্ছে 2, ঠিক আছে? অক্সিজেনের যোজনী 2। এখন কার্বনের সাথে দেখা গেল যে 2টা অক্সিজেন যুক্ত আছে। তাহলে এই অক্সিজেনের জন্য 2 ফাঁকা করতে হয়েছে, এই অক্সিজেনের জন্য 2 ফাঁকা করতে হয়েছে। তাহলে কার্বনের এইখানে যোজনী কত, এখানে কার্বনের যোজনী হচ্ছে, 2টা অক্সিজেন যেহেতু আছে তাহলে 2 গুণ 2 ইকুয়ালস টু হচ্ছে 4। এটাই বলছে। এখন দেখো হিসাব করে যে যতটা অক্সিজেন পরমাণু থাকবে তার সাথে 2 গুণ করলে কি হবে, সেটার যোজনী পাবো আমরা। তাহলে কার্বন ডাই অক্সাইড, 2টা অক্সিজেন আছে তাহলে এর যোজনী হবে 4। সালফার ডাই অক্সাইড, এটার মধ্যে 2টা অক্সিজেন আছে তাহলে এর যোজনী কত, 4। সালফার ট্রাই অক্সাইড, এখানে সালফারের যোজনী হচ্ছে 6। কেন? কারণ 3টা অক্সিজেন আছে। এখন তাহলে ভাইয়া এটা কি কি বললেন আপনি, এই যে সালফারের এখানে 4 আবার এখানে 6, এই কাহিনীটা কি, এটা একটু এক্সপ্লেন করেন। এটাও আমরা একটু পরে এক্সপ্লেন করব, ঠিক আছে? আগে যোজনী কি সেটা দেখি। তাহলে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1 থেকে 4টি হলে সেটাই তাদের যোজনী নির্দেশ করে। কেন? সেটা তো আমরা দেখলাম। এই যে তোমরাই বলছো যে ভাই 1 2 3 4 এই পর্যন্ত হচ্ছে যোজনী, যা যোজ্যতা ইলেকট্রন তাই। কারণ 3টা ইলেকট্রন থাকলেও 3টা ছেড়ে দেয়, 5টা গ্রহণ করে না। 4 কি, 4 তো সমান সমান। আবার যোজ্যতা ইলেকট্রন যদি 5 থেকে 8-এর মধ্যে হয় তাহলে 8 হইতে আমার আর কত লাগে, সেটা লাগে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করি, যোজ্যতা ইলেকট্রন 4 থেকে বেশি হলে 8 থেকে ওই ওই ইলেকট্রনটা কি করি, বিয়োগ করে ফেলি। তাহলে এইটার জন্য যদি 4 থেকে বেশি হয় তাহলে ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়ালস টু হচ্ছে 8, যোজনী, যোজনী হবে হচ্ছে 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। আচ্ছা, তোমাদেরকে একটু ইংরেজি টার্মটাও বলে দেই, ঠিক আছে? দেখো ভাইয়া, ইংরেজি টার্ম হচ্ছে যোজনী মানে
ভ্যালেন্সি, ঠিক আছে। আর যোজ্যতা ইলেকট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রন, এটাকেই আমরা আদর করে ভিই বলি অনেক সময়, ঠিক আছে। ওকে, এই দুইটা একটু মনে রাখো আর কি, ইংলিশ টার্মও জানার দরকার আছে। ওকে ভাইয়া, তাহলে পারবা না এগুলা? আচ্ছা, এইবার আজমাইন একটা প্রশ্ন করছে যে ভাইয়া SO3 কেন 6 বুঝি নাই। এটা আমরা একটু পরেই বুঝাবো, তার আগে আগে বেসিক গুলা জানো। তাহলে একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ। আচ্ছা, এবার আসে যৌগমূলক কি। যৌগমূলক কি সেটা বুঝতে হলে ধরো আহ তুমি জাস্ট মনে করো যে অনেকগুলা পরমাণু, যেমন কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডে কি হয়েছে, একটা অণু, দুইটা, একটা কার্বন পরমাণু আর দুইটা অক্সিজেন পরমাণু মিলে কি তৈরি করছে, একটা কার্বন ডাই অক্সাইড অণু তৈরি করছে। তাইলে এইটার নাম হচ্ছে ভাইয়া অণু। কেন অণু? কারণ ও হচ্ছে অণুর মতো আচরণ করে, তাই অণু। অণুর মতো আচরণ করে মানে মানে ভাইয়া একাধিক পরমাণু থাকলেই যে সেটা অণুর মতো আচরণ করবে তা কিন্তু না। অণু হইতে হলে তোমার দুইটা বৈশিষ্ট্য থাকা লাগে, একটা হচ্ছে যে একাধিক পরমাণু থাকতে হবে, আর একটা হচ্ছে ও অণু হিসেবে মুক্ত অণুর সত্তা তার মধ্যে আছে কিনা সেটা ইয়া করতে হবে। এখন আমি উদাহরণ না দিলে তুমি বুঝবে না। ধরো আর একটা ইয়া আছে, কার্বনেট, CO3 2-। এটা কি ভাইয়া? এটার মধ্যে দেখো অনেকগুলা পরমাণু আছে, একাধিক পরমাণু আছে না, কিন্তু এটা অণুর মতো আচরণ করে না। এটা কার মতো আচরণ করে জানো? এটা আচরণ করে হচ্ছে তোমার পরমাণু বা আয়নের মতো। এ হচ্ছে তোমার আচরণ করে পরমাণুর মতো আচরণ করে না। কার মতো আচরণ করে? আচরণ করে হচ্ছে তোমার আয়নের মতো, ঠিক আছে। তাহলে এই থেকে আমরা বুঝলাম যে যারা এরকম যে একাধিক পরমাণু আছে কিন্তু অণুর মতো আচরণ করে না, বরং আয়নের মতো আচরণ করে, তাদেরকে আমরা যৌগমূলক বলবো, ঠিক আছে। মনে থাকবে। তাহলে বুঝবা যে অনেকগুলা পরমাণু আছে, একটা দুইটা। ধরো যৌগমূলক চেনার সহজ উপায় বলে দিচ্ছি। ধরো এ বি একটা অণু, এ একটা পরমাণু, বি একটা পরমাণু, তাহলে এ বি একটা অণু হয়েছে। আর ধরো এরকম আছে AB2-। তাহলে তোমাকে বলে দিচ্ছি আমি যে যদি এরকম দেখো যে কোনো চার্জ নাই, তাহলে এটা অণু। আর যদি এরকম দেখো যে একাধিক পরমাণু আছে কিন্তু উপর একটা চার্জ আছে, এইটার নামই ভাইয়া যৌগমূলক, ঠিক আছে। মনে থাকবে। তাহলে যৌগমূলক চেনার ওয়ে কি? এই যে আমি চার্জ দেখবো আর একাধিক পরমাণু দেখবো, তাহলে এই ভদ্রলোক হচ্ছে যৌগমূলক। এখন বলো ভাইয়া যৌগমূলক কি বোঝা গেছে কিনা? সিম্পল জিনিস। আচ্ছা, একজন ভদ্রলোক জিজ্ঞেস করছে যে ভাইয়া রেডিক্যাল কি। ভাইয়া তোমাকে যেমন একটু আগে এই যোজনীর ইংরেজি শিখাইলাম, এই যে যৌগমূলকের ইংরেজি নামই হচ্ছে ভাইয়া রেডিক্যাল, ঠিক আছে। যৌগমূলক বা রেডিক্যাল। তাহলে তোমাদেরকে আমি একটা কুইজ নেই, ঠিক আছে। তোমরা বলবা এই হচ্ছে NH3 আর এটা হচ্ছে NH4+। তোমরা আমাকে বলবা ভাইয়া কোনখানা অণু আর কোনখানা যৌগমূলক, ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে যৌগমূলক, চমৎকার। তাহলে তোমরা দেখি আসলেই সেরা, শুধু নামে না কাজেও সেরা। তাহলে এইটা হচ্ছে ভাইয়া যৌগমূলক, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভাইয়া অণু, ঠিক আছে। ওকে, এইবার আসি যে যৌগমূলক তো চিনলাম আমরা। যৌগমূলকে চার্জ যত সেটার সংখ্যাই হচ্ছে তার যোজনী। তাহলে 2- হইলে 2, +1 হইলে 1, 3- হইলে 3, ঠিক আছে। এত সিম্পল জিনিস আর কি। তাহলে যৌগমূলকের চার্জই তার
যোজনী। তাহলে এই জিনিসটা কি করব বলো তো, তোমাদের জন্য একদম পোস্টার আকারে লিখে দিব যে ভাইয়া যৌগমূলকের এই যে এটা হচ্ছে তোমাদের জন্য ফ্রি নলেজ আজকে, ঠিক আছে, হ্যাশট্যাগ ফ্রি নলেজ। সেটা হচ্ছে কি যে যৌগমূলকের চার্জ যেটা দেখব সেটাই তার যোজনী হবে, তবে কি চিহ্ন ছাড়া, ঠিক আছে। অবশ্যই মাথায় রাখতে হবে ভাইয়া, চিহ্নটা বাদ দিলে ভালো হয়, ঠিক আছে। যৌগমূলকের চার্জ থেকে যদি তুমি চিহ্ন বাদ দিয়ে দাও তাহলে হবে আর কি। ওকে, তাহলে এইবার আমি আর বলবো না, এবার তোমরা বলবো ভাইয়া, দেখবা আর বলবা, ঠিক আছে। এই যে দেখো অ্যামোনিয়াম, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম NH4+, তাহলে এটার যোজনী কত বলো তোমরা, 1। কার্বনের 2-, তাহলে এটার -2 আছে চার্জ, যোজনী লিখবো -2 লিখি, লিখি, আচ্ছা তোমরা বলো লিখি -2। আরে সেই সবাই সমস্বরে না না বলে চিৎকার করতেছে, দেখছো। তাহলে 1952 সালের পরে এই প্রথম সবাই একসাথে এতজন মানুষ না বললো, ঠিক আছে। তাহলে তোমরা যেহেতু এতজন মানুষ না বলছো, তাহলে আমি -2 লিখলাম না। কিন্তু ভাইয়া তাহলে হাইড্রোজেন কার্বনেটের জন্য একটু মাইনাস লিখি, লিখি, তোমরা তাও বলতেছো যে না ভাইয়া না। তাহলে বলতেছো যখন, তার মানে আমরা বুঝলাম যে যোজনীতে ভাইয়া জীবনেও চিহ্ন হবে না, যোজনীতে কি নাই, চিহ্ন নাই। ওকে, ঠিক আছে ভাই, ওকে ফাইন, তাহলে আমরা বুঝলাম। এখন আসতেছি সালফেটের জন্য হচ্ছে 2, এই যে হাইড্রোজেন সালফেট HSO4-, এটার জন্য হচ্ছে কত তাহলে 1। সালফাইট SO4 2-, তাহলে 2। নাইট্রেট 1, নাইট্রাইট এরও 1। ফসফেট দেখো ভাইয়া এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, ফসফেট এটার জন্য হচ্ছে তোমার কত, PO3-, 3। হাইড্রোক্সাইড হচ্ছে 1। ফসফোনিয়াম এর জন্য হচ্ছে 1। তাহলে ভাই এখানে দেখো তো সবই মাইনাস, প্লাস আছে কোনটা কোনটা, প্লাস গুলার একটা আমরা আলাদা সম্মান দিব না ভাইয়া, তোমরা বলো দেওয়া উচিত কিনা। অবশ্যই এরা ডিজার্ভ করে, এদের মধ্যে এখনো পজিটিভিটি আছে, ঠিক আছে। তাহলে এই ফসফোনিয়াম PH4+, এটা একটা ধনাত্মক, আর কে আছে, আর কে আছে, আর এই যে অ্যামোনিয়াম প্লাস NH4+, এটা একটা ধনাত্মক যৌগমূলক। আচ্ছা এরপরে এরপরে আরেকটা যৌগমূলক আছে, সেটা হচ্ছে অ্যাসিটেট। ঠিক আছে, ধরো অ্যাসিটেট, এটার চেহারা হচ্ছে CH3C অনেক বড়, ঠিক আছে, অনেকগুলো পরমাণু, দেখো এদের চেয়েও বেশি, মাইনাস, ঠিক আছে। এটা অবশ্যই মাথায় রেখো, ঠিক আছে, একটু পরে কিন্তু একটা কোশ্চেন আসবে, আগে থেকে প্রশ্ন ফাঁস করে দিলাম। আচ্ছা কুইজ নাম্বার 1, অ্যাসিটেট মূলকের যোজনী কত ভাই, সক্রিয় যোজনী আর সুপ্ত যোজনী, ঠিক আছে। তো তার আগে তোমাদেরকে একটু পরিচয় করাই দিতে চাই পিটার পার্কারের সাথে, ঠিক আছে। কে চিনো তোমরা, একজন লিখছে এটা কি, এটা হচ্ছে মাকড়সা ভাইয়া, ঠিক আছে, এর নাম হচ্ছে মাকড়সা মানব। আশা করি এটার জন্য আবার ইংরেজি নাম লিখে দেওয়া লাগবে না, তোমরা এই ইংরেজি আবার ভালো পারো। ওকে, তো এই যে মাকড়সা মানবের ক্ষেত্রে দেখো, এই স্যুটটার কথা আমি বলতেছি, এই স্যুট
অ্যাক্টিভলি, ঠিক আছে, ম্যাক্সিমাম কয়টা হাত সার্ভ করতে পারে বলো তো? কয়টা? এই ভালো মতো গুণে দেখো। 1 2 3 4। তারপরে ভেরি গুড মাহি, এই তো। অনেকেই আছে যারা ছোটবেলায় এই যে কচু শাক, মলা ঢেলা মাছ এগুলা কম খাইছো, তারা বলতেছো 4টা। ভাইয়া দেখো 4টা তো পিছনে, আর এই যে মেইন যে হাত দুটা, এই দুটাও তো আছে, তাহলে টোটাল হচ্ছে 6টা হাত আছে, ঠিক আছে। তাহলে এখানে 6টা হাত, এবং এই স্যুটের ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম 6, ঠিক আছে। ওকে ফাইন। এইখানে এখানে 6টাই অ্যাক্টিভ, তাহলে 6টা হচ্ছে ম্যাক্সিমাম। অ্যাক্টিভ কয়টা? অ্যাক্টিভ বলতে কাজে লাগতেছে, সক্রিয় অবস্থায় আছে কয়টা? অ্যাক্টিভও হচ্ছে ভাইয়া 6টা, ঠিক আছে। আচ্ছা এইখানে বলো তো ভাইয়া অ্যাক্টিভ কয়টা? এই যে এই পোর্শনে দ্বিতীয় চিত্রে অ্যাক্টিভ কয়টা? চমৎকার, 2টা। তাহলে 2টা আছে অ্যাক্টিভ। আর লুকানো আছে কয়টা বলো তো? এখানে হাত লুকা রাখছে কয়টা? ধরো ওর সাথে তোমার দেখা হয়েছে, ও লুকায় রাখছে 4টা হাত পিছনে স্যুটের মধ্যে, হঠাৎ করে তোমার সারপ্রাইজ দিলে মনে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ আছে 2টা, লুকানো আছে কয়টা? চমৎকার, লুকানো আছে হচ্ছে 4টা, ঠিক আছে। এই যে এতক্ষণ যা বললাম, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, ঠিক আছে, এটার সাথে আমাদের পড়াশোনার কোনোই মিল নাই, কিন্তু তোমরা মিল খুঁজে পাইলে সেটা কি বলতো? কাকতালীয়। আচ্ছা এখন আমরা আহ তোমরা একটু আগে বললা না যে ভাই একটাতে লিখলেন সালফারের যোজনী 6, আর একটাতে লিখলেন সালফারের যোজনী হচ্ছে 4, কাহিনী কি একটু বুঝায় বলেন, তাই না? তো তোমরা যারা যারা বুঝায় বলেন এই মতাদর্শে বিশ্বাসী, তাদের জন্য দেখো সালফার, আমরা যোজনী বলতে আসলে কি বুঝি? যোজনী বলতে বুঝি যে ও কয়টা ইলেকট্রন দান করে বা কয়টা ইলেকট্রন গ্রহণ করে, সেটা টোটাল নাম্বার, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাস করি, চলো। সালফার 16, ঠিক আছে ভাইয়া। সালফার যখন 16, সালফারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে জেনারেলি এই যে বাংলা নিয়মে 2 8 আর 6। ওকে ভাইয়া, তাহলে 2 8 আর 6, এই জিনিসটাকে আমি সালফার 16 এভাবে লিখি, ফাইন। হ্যাঁ, 1s2 2s2 2p6, আর কি ভাইয়া? আর হচ্ছে আমি যোজ্যতাটা একটু আলাদা করে লিখি, 3s2 3p কত 4। তাহলে স্বাভাবিকভাবে, স্বাভাবিক অবস্থায়, এটা কি স্বাভাবিক অবস্থায়? স্বাভাবিক অবস্থায় যোজনী কত বলতো এই অবস্থায়? জেনারেলি বলো। 2। দেখ কারণ, কারণ হচ্ছে ভাই এই যে 2টা লাগে, জাস্ট 2টা লাগে, তাহলে এই হচ্ছে ভাইয়া 2। ক্লিয়ার? তাহলে এইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এগুলো হচ্ছে বাবুদের পড়া, এগুলো আমরা পারি, ঠিক আছে। এখন আসতেছি যে ভাইয়া যদি এরকম হয় যে এই যে দেখেন H2S, H2S মানে কি ভাইয়া? 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। এবার আসি হাতের কনসেপ্টে ভাইয়া। তোমরা যারা যারা এখনো বুঝো না যে এই যোজনীকে কেন হাত বলা হয়, তাদের জন্য একটু সিম্পলিফাই করে দিই, ঠিক আছে। হোয়াই যোজনী ইজ হাত, ঠিক আছে। যোজনী ইকুয়ালস টু হাত কেন, ঠিক আছে। আমাদের এই যে আবার একটা ফ্রি জ্ঞান সেশন, ঠিক আছে। তাহলে ধরো ফ্রি জ্ঞান সেশনে আমরা আমাদের বন্ধু আবুলকে নিয়ে আসলাম, ঠিক আছে। শুধু একজন আবুল না, অনেকগুলো আবুলকে নিয়ে আসলাম। বলো তো ভাই আবুলের হাত কয়টা? সুন্দর একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে। আবুল, আবুলের হাত হচ্ছে 2টা। মঙ্গল গ্রহ থেকে আবুলের একটা বন্ধু আসলো, ফেসবুক ফ্রেন্ড, ঠিক আছে। ওর নাম হচ্ছে জাদু। তো এই যে জাদুর ক্ষেত্রে
জাদুর হাত হচ্ছে ভাইয়া 1 2 3 4 5 6। ঠিক আছে, ওর নাম কি? ওর নাম হচ্ছে জাদু। ঠিক আছে, মনে রাখো। এখন ধরো আমরা এই আবুলকে একটু বড় করে লিখি। এই দুইজনকে আমরা রাখলাম। এখন ধরো এ আর এ হচ্ছে হ্যান্ডশেক করবে। ঠিক আছে, এ যদি হ্যান্ডশেক করে ওর সাথে, তাহলে ওকে আমরা এবার একটু এইভাবে রাখি। 1 2 3 4 5 6, 6টা হাত আমরা এক সাইডে লিখলাম। ঠিক আছে, ধরো এর এইভাবে জাদু হচ্ছে তেলাপোকার মতো 6টা হাত, এই যে মাথায় অ্যান্টেনা আছে। ওকে, তাহলে তোমাদের কাছে হচ্ছে আমার প্রশ্ন, দেখো তো ভাইয়া, এই যে জাদুর সবগুলা হাত দিয়ে যদি তুমি ধরতে চাও বা হ্যান্ডশেক করতে চাও, এইখানে 6টা হাত ফাঁকা, তাহলে ওকে কয়টা হাত সার্ভ করতে হবে? অন্য পাশ থেকে কয়জন বাবুল লাগবে ওর সাথে হ্যান্ডশেক করার জন্য? চমৎকার। তাহলে তোমরা বলছো যে ভাইয়া 3জন লাগবে। তাহলে এই যে দেখো 3জন বাবুলকে আমরা যদি হ্যান্ডশেক করাই, ওকে ফাইন। তাহলে দেখো এই হচ্ছে আমাদের, এই যে একটা হ্যান্ডশেক হইলো, তারপরে এরকম আরো কয়টা লাগবে? আরো ভাইয়া 2টা লাগবে, ঠিক না? এই যে একজন হ্যান্ডশেক করলো, আবার এই যে নিচ থেকে একজন হ্যান্ডশেক করলো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেছি যে যাদের হাত 2, এই যে জাদুর সাথে হ্যান্ডশেক করতে 3জন লাগবে, তাই না? আমরা আরেকটা কেস দেখি, আরেকটা সিনারিও দেখি। ধরো এইবার আরেকটা এলিয়েন আসছে, এইটা আবার অন্য গ্রহ থেকে আসছে। ঠিক আছে, এটার হাত হচ্ছে ভাই 3টা। ঠিক আছে, 1 2 3, এটাও এলিয়েন। তাহলে এটার নাম কি দিবা বলো? এটার নাম দিলাম ইটি। ঠিক আছে, এইবার বলো তো, জাদুর হাত হচ্ছে 6টা, ইটির হাত হচ্ছে 3টা, তাহলে জাদুর সাথে হ্যান্ডশেক করার জন্য কয়টা ইটি লাগবে? চমৎকার, তোমাদের বুদ্ধিমত্তা আসলে অসাধারণ। তাহলে তোমরা বলছো যে এইখানে ইটি লাগবে হচ্ছে 3টা। ঠিক আছে, এর হাত হচ্ছে 3টা, তাহলে 3টা ইটি লাগবে। এইখানে কয়টা লাগবে? 2টা বাবুল। ঠিক আছে, এইবার চিন্তা করো ভাইয়া, আর একটা এলিয়েন আসছে। ঠিক আছে, এ হচ্ছে এই এলিয়েনটা হাত হচ্ছে ভাইয়া কয়টা জানো? একটা, একটা হাত আছে। ওর নাম ধরো গেছো। ঠিক আছে, এখন ওর কয়টা লাগবে বলো? একটা হাত আছে, এ যদি জাদুর সাথে হ্যান্ডশেক করতে চায়, কয়জন একসাথে হ্যান্ডশেক করতে পারবে? 6টা। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, এবার আসি, তোমাদের একটা পরমাণুর সাথে পরিচয় করাই দিই। এর নাম হচ্ছে কার্বন ভাইয়া। ঠিক আছে, কার্বনের হাত হচ্ছে ভাইয়া 4টা। ঠিক আছে, কয়টা? 4টা, বুঝো। আর যে হাইড্রোজেন, হাইড্রোজেনের যোজনী হচ্ছে ভাইয়া 1। ঠিক আছে, তারপরে ক্লোরিনের যোজনী হচ্ছে ভাইয়া 1। ঠিক আছে, তাহলে বলো, কার্বনের হাত হচ্ছে 4টা, জাদুর মতো না। ঠিক আছে, জাদুর চেয়ে একটু কম হাত। এখন বলো কয়টা হাইড্রোজেন তুমি এখানে জায়গা দিতে পারবা? 4টা। এই যে সিম্পল জিনিস, তাহলে এখানে আমরা এভাবে বসাবো 1 2 3 4। তুমি চাইলে আর একটা এইভাবে করতে পারো, যে ধরো কার্বনের 2টা হাত তুমি
ক্লোরিন দিলা, দুইটা হাতে তুমি ক্লোরিন দিলা, এই যে 1 2, আর দুইটা হাতে তুমি হাইড্রোজেন দিলা, ঠিক আছে, তাও সম্ভব। তাহলে ভাই ক্লোরিন কয়টা দিতে পারবো? ক্লোরিনও 4টা দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এই যে হাইড্রোজেন মুছে দিয়ে এখানে কি লিখতে পারি, এখানেও ক্লোরিন ক্লোরিন। তাহলে বোঝা গেছে যে একযোজী, যারা একযোজী তাদের যোজনী হচ্ছে 1। একযোজী কয়জনের সাথে যুক্ত আছে সেটা আমরা চেহারা দেখেই বলে দিতে পারি ভাইয়া। তাহলে এইবার আমি ধরো একটা নতুন যৌগ লিখতেছি, সেটার নাম হচ্ছে ভাইয়া ধরো এক্স। এক্স কে আমি জানি না, কিন্তু এটার সাথে হাইড্রোজেন আছে 5টা। আর একটা ধরো ওয়াই, ওয়াইয়ের সাথে ক্লোরিন আছে হচ্ছে ভাইয়া 4টা। এখন তোমাকে আমার বলতে হবে ভাইয়া এক্স এর যোজনী কত আর ওয়াই এর যোজনী কত, দেখি কে বলতে পারে, কার এত বুদ্ধি। চমৎকার, তোমরা বলছো ভাইয়া এক্স এর হচ্ছে 5টা, কারণ 5টা হাইড্রোজেন আছে, ওয়াই এর হচ্ছে 4টা, কারণ 4টা হাইড্রোজেন আছে। তাহলে এখানে আমরা হাত দিয়ে বেসিক্যালি যে হ্যান্ডশেকের একটা থিওরির মতো করে চিন্তা করি, বাট এই জিনিসটা ফিল করে আসলে কি ইলেকট্রন, ঠিক আছে। ওকে, তাহলে যোজনী হাত কি এগুলো আমরা বুঝলাম। এবার আসি যে ভাইয়া হাত এক এক সময় এক একটা হইতে পারে কিনা। তাহলে বলো ভাইয়া, এই যে এখানে H2S, এখানে তাহলে সালফারের যোজনী কত? দুইটা হাইড্রোজেন আছে, দেখে বলবা। 2, তাহলে এখানে যোজনী হচ্ছে ভাইয়া 2। ঠিক আছে, ফাইন, যোজনী 2 গেল। এইবার তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া এই যে দেখো বাবুলেরটা হিসাব করার সময় তুমি দেখছো যে 6 দুইটা আছে, তাহলে 2 হাত যাদের তাদের 3 গুণ লাগে 6 হইতে, তাই না? সিম্পল হিসাব। তাহলে তোমরা বলো, এবার তোমরা হচ্ছে এটা দেখে বলবা, তোমরা তো জানো যে কার্বনের যোজনী হচ্ছে 4, তাহলে CO2 আছে। তাহলে তো বলো তো ভাই অক্সিজেনের যোজনী কত? এখানে কার্বনের যদি 4 হয়, অক্সিজেনের কত? দুইটা অক্সিজেনের টোটাল 4, তাহলে অক্সিজেনের হচ্ছে 2। এটা তুমি জেনে রাখলা যে অক্সিজেনের সবসময় 2 হয়। তাহলে তোমাদেরকে আর একটা যৌগ লিখে দেই, সেটা দেখে তোমরা বলবা যে এখানে সালফারের যোজনী কত। এই হচ্ছে SO2। বলো, অক্সিজেনের দুইটা হাত তুমি জানো, এখন এস কে তুমি চিনো না, কিন্তু দুইটা অক্সিজেন এস এর সাথে যুক্ত আছে। তাহলে বলো তো সালফার ডাইঅক্সাইডের সালফারের যোজনী কত? চমৎকার, তাহলে তোমরা বলছো যে ভাই এখানে হচ্ছে দুইটা অক্সিজেন যেহেতু আছে, 2 গুণ 2 ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া 4। ওই যে তুমি ধরো এরকম একটা সিচুয়েশন হয়েছে যে তুমি নতুন একটা এলিয়েন আসছে, ধরো আমি এখন বলে দিলাম, ঠিক আছে, নতুন একটা এলিয়েন আসছে, যার হাত কয়টা বলি নাই, কিন্তু বলছি যে 5জন বাবুল ওর সাথে হ্যান্ডশেক করতে পারে। তাহলে তোমরা বলো ওই এলিয়েনের হাত কয়টা টোটাল? চমৎকার, তোমাদের বুদ্ধিমত্তা অসাধারণ, তোমাদের চিন্তা শক্তি। তাহলে তোমরা বলে দিছো যে ভাইয়া 10টা। তাহলে এইভাবেই বলতেছো যে সালফার ডাইঅক্সাইডের যোজনী কত? 4 হইছে। এই যে দেখো প্যাচ কিন্তু লাগছে। তোমাদের প্যাচ লাগানোর মুকুটে আমরা আরেকটা পালক যোগ করবো এখন, ঠিক আছে, দেখবা প্যাচই প্যাচ খালি জীবনে। সালফার ট্রাইঅক্সাইডও তো ভাই এক্সিস্ট করে। তাহলে এইখানে সালফারের যোজনী কত বলো তো ভাইয়া দেখি। ওকে, চমৎকার, তাহলে ভাই আমরা মেনে নিছি যে 2 × 3। হ্যাঁ, এর চেয়ে বেশি আর হয় না। তাহলে সালফারের সর্বনিম্ন যোজনী হয় হচ্ছে 2, সর্বোচ্চ হয় 6। এবার আসি যে ভাইয়া কিভাবে হয়, তাই না? এই জিনিসটাও জানা দরকার আমাদের। তাহলে ভাইয়া এইবার তোমাদের একটা নতুন পদ্ধতি আমি শিখাবো ইলেকট্রন বিন্যাসের। তাহলে দেখো ভাইয়া আমরা কি করব, আমরা তো যোজ্যতা স্তর যেটা সেটাই তো যোজনী বা অন্য সবকিছুর জন্য দায়ী হবে। আমরা এই জিনিসটাকে নিয়ে আসি এখানে, ঠিক আছে, এই জিনিসটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে এই যে 3s2 3p4 এটা আসলে কিভাবে কাজ করতেছে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। এই যে 3s এর মধ্যে হচ্ছে এইরকম একটা বাক্স থাকে, আর পি এর মধ্যে হচ্ছে 3টা অরবিটাল থাকে, ঠিক আছে।
পিএক্স পিওয়াই পিজেড। এখন ইলেকট্রন যে S2 আর P4 এটা কিভাবে থাকে সেটা একটু দেখো ভাইয়া। এটা থাকে হচ্ছে এই যে দুইটা S এইভাবে রইলো, ঠিক আছে। P4 এর হচ্ছে তোমার এইভাবে থাকে। এটা হচ্ছে কি ভাইয়া জেনারেল নিয়ম। যখন আমাদের জাস্ট কি আছে, দুইটা ইলেকট্রন ফাঁকা আছে। এবার আসো, একজন বলছিল যে ভাই বিজোড় ইলেকট্রনের কাহিনীটা কি, এবার একটু বিজোড় ইলেকট্রনের কাহিনীটা শিখে ফেলি। আসো যে ভাইয়া জেনারেলি আমরা যদি ইলেকট্রনকে বিন্যস্ত করি তাহলে হচ্ছে এই যে এটাকে হুন্ডের নিয়ম বলে। ইলেকট্রন দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে আপ স্পিন আর একটা হচ্ছে ডাউন স্পিন, ঠিক আছে। আচ্ছা, এখন জেনারেলি কি হয়, ধরো আমার কাছে P3 আছে, P3 কে আমরা এইভাবে লিখবো, একদিকে এরা চারটা চলে যাবে, তাহলে প্রত্যেকটা ঘরে ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে একটা বিজোড় ইলেকট্রন, এখানে একটা বিজোড় ইলেকট্রন, এখানে একটা বিজোড় ইলেকট্রন, তাহলে আরেকটা ঘর ফাঁকা, এখানে আরেকটা উল্টা ভাবে বসতে পারে, বাট সেটা আমার কাছে নাই। এখন যদি চারটা ইলেকট্রন থাকে P4, সেটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে, যে এখানে তো তিনটা আছেই, লাস্টেরটা কি হবে, লাস্টেরটা হচ্ছে এইভাবে যুক্ত হবে। তাহলে ওর বিজোড় ইলেকট্রন কটা, দুইটা, বুঝছো। আর এটা কিন্তু ভাই এক্সেপশনাল থিওরি, ঠিক আছে। আর একটা আছে ধরো P5, ঠিক আছে। P5 এর ক্ষেত্রে তাহলে বুঝতেই পারতেছো বিজোড় ইলেকট্রন কটা থাকবে, বলো বলো কটা থাকবে, একটা থাকবে। চমৎকার, তাহলে তোমরা বলছো ভাই একটা থাকবে, তাহলে এই একটা। তাহলে এইবার এই ধরনের কেসে আমরা দেখবো যে কয়টা ঘর ফাঁকা আছে বা কয়টা ঘরে ইলেকট্রন বসতে পারবে। দেখো এখানে তিনটা ঘরেই একটা করে ইলেকট্রন বসতে পারবে, তাহলে ওর যোজনী হবে হচ্ছে ভাইয়া 3, ঠিক আছে। কতগুলা এরকম বিজোড় ইলেকট্রন আছে, এটা দেখো জোড় ইলেকট্রন, যুগ্ম ইলেকট্রন, এই দুটা কি বিজোড়। তাহলে এই অনুযায়ী এর যোজনী কত হবে, এর যোজনী হবে হচ্ছে ভাইয়া 2, এর যোজনী হবে হচ্ছে 1, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ইন্টারের টপিক পড়তেছি বা ইন্টারের হালকা নলেজ, এটা ফ্রি নলেজ, আবারও বলতেছি। আচ্ছা, যোজনী এটার হবে হচ্ছে 3 ভাইয়া। এইবার দেখো এই সালফারের ক্ষেত্রে 3p এর পরে মনে আছে 3d আছে, তোমাদের কি মনে আছে যে 3d এক্সিস্ট করে। এটার জন্য 3d কত বলো তো ভাইয়া, এটার জন্য হচ্ছে 3d 0। এখন এইটার জন্য হচ্ছে আমরা এই জিনিসটা লিখতে পারি যে যে যার জন্য যোজনী 2 হয়েছে তার জন্য বেসিক্যালি হচ্ছে আমাদের এই জিনিসটা কাজ করে। কিন্তু যদি আমরা এই যে সালফার ডাইঅক্সাইডের জন্য দেখি তখন ইলেকট্রন বিন্যাসটা এরকম থাকে না, ও একটু মডিফাইড হয়। কেন, এটা উত্তেজিত সালফার, ঠিক আছে। উত্তেজিত সালফারের ক্ষেত্রে কি হয়, জাস্ট আমি লাস্টের টুক লিখতেছি, ঠিক আছে, লাস্ট শেল। এই যে এস এর মধ্যে দুইটা থাকে, পি এর মধ্যে তিনটা থাকে, তাই না, আর ডি তো আছেই ভাইয়া, ঠিক আছে। ডি এর মধ্যে থাকে হচ্ছে 5টা ভাইয়া, 1 2 3 2 3 4 5। ওকে ভাইয়া, এবার দেখো এই যে S2 আর P4 কি হয় এখন, এই যে এস এর যে একটা সরি পি এর যে একটা ইলেকট্রন জোড়া অবস্থায় আছে, এইটা যদি তুমি এক্সাইট করো বা তাপ দাও তখন এই ইলেকট্রনটা উড়ে গিয়ে ডিতে চলে যায়। তাহলে এস এ ভাইয়া দুইটাই থাকে, পিতে কি হয় তিনটা হয়ে যায়, আর ডিতে একটা চলে যায়, ঠিক আছে। এটা কি, এটা কিন্তু পরমাণুর ইলেকট্রন বিন্যাস না ভাই, আবারও বলতেছি, এটা কি যৌগের মধ্যে ও নিজেকে এমনি সাজায়, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইড যৌগের মধ্যেও নিজেকে এমনি সাজায়। তাহলে দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে কি হয়, এই যে অক্সিজেন দুইটা করে ইলেকট্রন দেয়, ও ওই দুটা গ্রহণ করে, ঠিক আছে, এই যে ফাঁকা জায়গা করে নিয়ে নিল। সেম ভাবে আমরা দেখতে পাই সালফার ট্রাই অক্সাইডের ক্ষেত্রে কি হয় ভাইয়া, সালফার ট্রাই অক্সাইডের ক্ষেত্রে হয় হচ্ছে তোমার এই যে যে আরেকটা ইলেকট্রন এইটাও ভাই উড়ে যায়, এইটা উড়ে গিয়ে কোথায় চলে আসে, এখানে চলে আসে। তাহলে এইটা উড়ে এসে এইভাবে বসে। তাহলে দেখো এবার কটা ফাঁকা ইলেকট্রন হলো, 1 2 3 4 5 6। এটা হচ্ছে আমাদের সালফার ট্রাইঅক্সাইডের জন্য, ঠিক আছে। তাহলে সালফার ট্রাইঅক্সাইডের জন্য আমাদের 6টা হলো, আর সালফার ডাইঅক্সাইডের জন্য 4টা হলো। এখন অনেকেই আছো যে ভাইয়া এই জিনিসটা বুঝতেছি না বা একটু প্যারা হইতেছে, ঠিক আছে। এটা আমাদের একদমই যে লাগবে এরকম কিছুই না, জাস্ট
ব্যাখ্যা করার জন্য, ঠিক আছে? এই জিনিসের আরো ডেপথ নলেজ আছে, সেটা আমরা এখন তোমাদের দিয়ে কনফিউজ করতে চাচ্ছি না। আপাতত তুমি জাস্ট যদি কেউ জিজ্ঞেস করে, ঠিক আছে, ধরো কোথাও বেড়াইতে গেছো, ঠিক আছে, দাওয়াতে তোমার একটু ফ্লেক্স নিতে হবে, তখন তুমি এটা বলতে পারো যে এমনি এমনি হয়। বাট আদারওয়াইজ তুমি জাস্ট এটা জানো যে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 2, সর্বোচ্চ হচ্ছে 6, সর্বনিম্ন হচ্ছে 2। আর কেন দেখায় সেটার এক্সপ্লেনেশন আমরা এই দিলাম, ঠিক আছে? আমাদের এখন কাজে লাগবে কি? কাজে লাগবে হচ্ছে যোগ বিয়োগ ভাইয়া, ঠিক আছে? যোগ বিয়োগ কি? তুমি তো এটুকু জানো যে সালফারের সর্বোচ্চ যোজনী কত আর সর্বনিম্ন যোজনী কত, বলো? 6 আর 2, তাই না? ওকে ফাইন, তাহলে এটা মনে রাখো ভাইয়া। আর সক্রিয় যোজনী সুপ্ত যোজনী কি ভাইয়া? আচ্ছা, এই যে এখান এখান থেকেই আমরা তাহলে ব্যাখ্যা করে ফেলি, ঠিক আছে? আমরা যেহেতু অনেক কিছুই আগাইছি, একটু আগে আমরা স্পাইডারম্যানকে দেখছিলাম, মনে আছে? আচ্ছা ফাইন, স্পাইডারম্যানের ক্ষেত্রে আমরা একটা জিনিস হিসাব করছিলাম ভাইয়া, যে এখানে অ্যাক্টিভ আছে কয়টা, লুকানো আছে কয়টা, সর্বোচ্চ কয়টা, ঠিক আছে? এখন আমরা দেখব অ্যাক্টিভ আর লুকানো। যেটা অ্যাক্টিভ থাকে, যেটা কাজ করতেছে, সেটা হচ্ছে আমার সক্রিয় যোজনী। তাহলে এইটা যদি পরমাণু হইতো, তাহলে এই অবস্থায় ওর সক্রিয় যোজনী 6, এই অবস্থায় ওর সক্রিয় যোজনী 2, আর যেটা ও কাজে লাগায় নাই, সর্বোচ্চ ওর ক্যাপাসিটি আছে বাট যতটুকু কাজে লাগায় নাই, যেটা লুকায় রাখছে, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে এখানে এই যে অ্যাক্টিভ যেটা, সেটাকে আমরা বলতেছি সক্রিয়, আর লুকানো যেটা, সেটাকে আমরা বলতেছি সুপ্ত, ঠিক আছে? এই তো খেল খতম, শেষ। তাহলে এখানে বলো, যোজনী যেহেতু 2, আমরা সবকিছু হিসাব করব। একটা হচ্ছে ভাইয়া সক্রিয় কত, আর একটা হচ্ছে ভাইয়া সুপ্ত কত, ঠিক আছে? দুইটা হিসাব করব। তুমি তো সর্বোচ্চ আর সর্বনিম্নটা জানো, বা সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, এটা আমাদের লাগবে কাজে। তাহলে এবার প্রত্যেকটার জন্যই আমরা কি করব, আমরা সক্রিয় আর সুপ্ত যোজনী নির্ণয় করব, ঠিক আছে? তাহলে প্রথমে আসো, H2S হাইড্রোজেন সালফাইড এর জন্য আমরা আমরা দেখতেই পাচ্ছি যে যোজনী 2, কারণ দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, তাই সক্রিয় যোজনী হচ্ছে ভাইয়া 2। তাহলে ভাইয়া সুপ্ত যোজনী কত, বলো দেখি কে বলতে পারে? আরে চমৎকার, তোমরা বলতেছো ভাইয়া সুপ্ত যোজনী হচ্ছে 4, তাহলে 6 - 2 = 4, ঠিক আছে? এটার জন্য ভাইয়া সালফারের সর্বোচ্চ যোজনী আমরা জানি 6, সক্রিয় আছে এখানে কত, দুটো অক্সিজেনের সাথে যুক্ত আছে, তাহলে 4, তাই না? তাহলে সুপ্ত যোজনী কত হবে বলো? সুপ্ত হবে হচ্ছে 6 - 4 = 2। হ্যাঁ, এইখানে আমরা পাচ্ছি সক্রিয় কত, সক্রিয় হচ্ছে ভাইয়া 6, সুপ্ত কত হবে তাহলে দেখি? বুদ্ধিমান বাচ্চারা যারা ছোটবেলা থেকে ডিম দুধ খেয়ে বড় হইছো, যাদের মাথায় অনেক পুষ্টি, তারা আনসার করে দাও যে সুপ্ত যোজনী কত হবে। তাইলে তোমরা বলতেছো যে ভাইয়া শূন্য ছাড়া আর কিছুই নয়, তাহলে 6 - 6 = 0, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মোটামুটি সক্রিয় যোজনী সুপ্ত যোজনী কি বোঝা হইলো। তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে এই যে এইখানে সক্রিয় হচ্ছে 2, ঠিক আছে? সুপ্ত কত তাহলে? সুপ্ত হচ্ছে 4। এইখানে বলো তো সুপ্ত কত? জাস্ট সুপ্তটা জানতে চাচ্ছি। লুকানো আছে কয়টা এখানে হাত? একটা ওকে লুকানো আছে না, শূন্যটা। তাহলে এইটাই বেসিক্যালি সালফার ট্রাই অক্সাইডের মতো একটা জিনিস, ঠিক আছে? যেখানে 6টাই কাজে লাগানো হচ্ছে। এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের মতো একটা জিনিস। ওকে, তাহলে সক্রিয় যোজনী কি আমরা বুঝলাম, সুপ্ত যোজনী কি আমরা বুঝলাম, পরিবর্তনশীল যোজনী কি সেটা আমরা দেখছি, সালফার যেভাবে দেখায় আর কি। আচ্ছা, এবার FeCl3 এবং FeCl2 এ আয়রনের সুপ্ত যোজনী কত, ঠিক আছে ভাইয়া? আয়রন যোজ্যতা দেখাইতে পারে?
হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভাইয়া 2 আর একটা হচ্ছে 3। ঠিক আছে, 2 আর 3। তাহলে সর্বোচ্চ যোজনী কত? সর্বোচ্চ যোজনী হচ্ছে ভাইয়া 3। ঠিক আছে, তাহলে আমরা দুইটা যোগ লিখে ফেলি ঝটপট। একটা হচ্ছে FeCl2 আর একটা হচ্ছে FeCl3। তাহলে এখানে জিনিস আছে কয় ধরনের ভাইয়া? 2 ধরনের, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে সুপ্ত। ঠিক আছে, তাহলে তোমরা অলরেডি অনেকে চ্যাট বক্সে জানাচ্ছ ভাইয়া আনসার কত হবে। আমি দেখতেছি, দাঁড়াও একটু ধৈর্য ধরো। এখানে বলে দেই ভাইয়া, সর্বোচ্চ যোজনী আমি বলে দিচ্ছি 3 হইতে পারে। তাহলে সক্রিয় এখানে আছে 2, তাহলে সুপ্ত কত হবে? 3 মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2। এখানে সক্রিয় আছে হচ্ছে 3 ভাইয়া, কেন? কারণ 3টা ক্লোরিনের সাথে যুক্ত আছে। সুপ্ত কত হবে ভাইয়া? তাহলে 3 মাইনাস 3 ইকুয়ালস টু যা হয় তাই। এখানে হবে ভাইয়া একটা সুন্দর দেখে শূন্য, সরি উল্টা লিখছি, এখানে হবে হচ্ছে 1, এখানে সুন্দর একটা শূন্য হবে। সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী 0, এটা বাড়ির কাজ। ঠিক আছে, ওকে। এই যে H2S, এই যৌগে সালফারের সুপ্ত যোজনী কত, এটাই হচ্ছে আমাদের জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা এই পোলটা লঞ্চ করে দিচ্ছি। হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত, এটা আমরা তোমাদের কাছে জানতে চাই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি এবং তোমরা 70% মানুষ সঠিক উত্তর দিয়ে জানিয়েছো যে ভাইয়া এখানে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 4। তাহলে সুপ্ত যোজনীর সূত্র আমরা যদি লিখতে চাই, যদি এটার জন্য আবার সূত্র মানে আলাদা করে দেখো, অনেক ক্ষেত্রে আছে কি কমন সেন্স একটা বড় জিনিস। ঠিক আছে, কমন সেন্স ইজ নট কমন। অনেকে আছে কি এটার জন্য যে সূত্র মুখস্থ করবে, সুপ্ত যোজন ইকুয়ালস টু সর্বোচ্চ মাইনাস সক্রিয়। এটার জন্য সূত্র মুখস্থ করার কিছু নেই, তুমি কমন সেন্স দিয়ে খাটাবে যে ম্যাক্সিমাম কত আছে, কত বাকি আছে। ঠিক আছে, এটা ওকে। তাইলে আমরা লিডার বোর্ডটা দেখে আসি। তানজিল, নিয়াজ, রাফিন, মাইশা, আফরা, কাঙ্ক্ষিতা, আলিফ, তাফসিরা, আদিব, প্লাবন, এরা হচ্ছে সঠিক উত্তর দিয়ে মঙ্গল গ্রহের জমি দখল করে নিছে না? মঙ্গল গ্রহের জমি এখন আর আমরা দেই না, কেন জানো? তোমরা হচ্ছে অলরেডি জমিদার হয়ে গেছো। তো জমি দিয়ে আসলে পরে দেখা যাবে যে আমার নামে মামলা হবে। এই জন্য আসলে আমরা মঙ্গল গ্রহের জমি এখন থেকে আর দিব না, আমরা অন্য কোনো গ্রহ দখল করব। ঠিক আছে, জারিফ বলছে ভাইয়া ব্রেক দেন, ব্রেক। তুমি যদি ঠিক বানানে ব্রেক না চাইতে পারো, যদি এমনি লেখো ব্রেক, তাহলে আমি ব্রেক জীবনেও দিব না। ঠিক আছে, ওকে। আহ এগুলা বাড়ির কাজ সব। HW, HW না দিলে কি হবে বলো তো? তোমরা পড়বা না। দেখো, ফ্লোরিনের যোজনী আর যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন? কারণ ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7, 8টা ইলেকট্রন হইতে আমার আর ইলেকট্রন লাগে একটা। সোডিয়াম 11 আর ক্লোরিনের যোজনী একই কেন? ও ত্যাগ করে, ও গ্রহণ করে, এই সব উদাহরণ আমরা দেখছি। ম্যাগনেসিয়ামের যোজনী 2, ব্যাখ্যা করো। কেন 2? কারণ হচ্ছে গ্রুপ 2 তে আছে, তাই না? ওকে, তাহলে আমরা সালফারের পরিবর্তনশীল যোজ্যতা এগুলো যোজনী দেখছি আমরা একটু আগে। ঠিক আছে, আচ্ছা, কুইজ নম্বর 3, এইটা একটু আগে পড়াইছি, দেখি এটা কে কে কার কার মনে আছে। ধনাত্মক যৌগমূলক কোনটি?
এরপর থেকে সূর্যের জমি দিব। ভালো একটা আইডিয়া আসছে, কে বললো এটা? এত বুদ্ধি কার? ওকে, ঠিক আছে। এখন কিন্তু দেখো তোমাদের মধ্যে এই যে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। দেখো, নাইট্রেট NO3 মাইনাস, কার্বনেট CO3 2 মাইনাস, ফসফেট PO4 3 মাইনাস, ঠিক আছে। তাহলে সবগুলোই হচ্ছে এখানে মাইনাস। ফসফোনিয়াম PH4 প্লাস, ঠিক আছে। চলো আমরা একটু দেখে আসি আমাদের। এই যে দেখো, আমি কিন্তু দাগায়ও দিছিলাম ভাইয়া যে এই দুটা কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন, ফসফোনিয়াম আর অ্যামোনিয়াম, এই দুটা কি হচ্ছে ধনাত্মক, ঠিক আছে। ওকে, এবার আসতেছি রাসায়নিক সংকেত। এই জিনিস তোমরা চিনো, তারপরে একটু পরিচয় করায় দেই। যে দেখো, যেসব প্রতীক ও সংখ্যা ব্যবহার করে একটি যৌগের অণুকে প্রকাশ করা হয় তাকে রাসায়নিক সংকেত বলা হয়। যেমন কোনো মৌলের একটি অণুতে যেসব পরমাণু থাকে তার সংখ্যাকে যতটি পরমাণু সংখ্যা থাকে ইংরেজি মৌলটির প্রতীকের ডান পাশে নিচে করে লিখতে হবে। সিম্পল হিসাব, অনেক পেঁচায় লিখছে, আমি বুঝাই আসলে এখানে কি বুঝাইতে চাইছে। বেসিক্যালি এখানে বুঝাইতে চাইছে যে ভাই, ধরো কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইডে আমি বলছি যে 2টা অক্সিজেন থাকে। এখন এমনি লিখলে হবে না, পাশে ছোট্ট করে একটা 2 লিখতে হবে, এটা বলছে। এটা তোমরা জানো না, বলো? এটা তো জানো। তারপরে ধরো এই যে এইভাবে লিখতে বলছে যে সালফার ট্রাই অক্সাইড। এই যে এটা দ্বারা কবি বুঝিয়েছেন যে এখানে 3টা অক্সিজেন আছে, একটা সালফার আছে। এগুলো তো আমরা ছোটবেলায় শিখে আসছি। আচ্ছা, যাই হোক, যখন কোনো যৌগের অণুতে দুটি ভিন্ন পরমাণু থাকে তখন পরমাণু দুটির যোজনী পরস্পর বিনিময় করে মৌলের প্রতীকের ডান পাশে ছোট করে লিখতে হয়। এটা একটা মজার কাহিনী। মজার কাহিনী কিভাবে সেটা একটু বলি। ধরো কোনো একটা যৌগ আছে এরকম যে এক্স আর ওয়াই, ঠিক আছে। এক্স এর হাত হচ্ছে ভাইয়া 3টা, ওয়াই এর হাত হচ্ছে ভাইয়া 2টা। এখন ঝামেলা হয়ে গেল না ভাই, এক্স আর ওয়াই কিভাবে করবে, বিক্রিয়া করবে বা রাসায়নিক বন্ধন গঠন করবে। একটু দেখো এক্স এর চেহারাটা দেখো, 1 2 3, ঠিক আছে। আর ওয়াই এর চেহারা দেখো, ওয়াই এর হচ্ছে 1 2। তাহলে যদি আমি 2টা এক্স নেই, 2টা এক্স এর টোটাল কয়টা হাত? 6টা। আর তখন আমার 3টা ওয়াই লাগবে। তাহলে আমি এক্স নিব কয়টা? এক্স যদি 2টা নেই, ওয়াই যদি 3টা নেই, তাহলে কিন্তু হয়ে যায়, তাই না? কারণ তাহলে এক্স এর টোটাল যোজনী কত হয়? 3 গুণ 2 6। ওয়াই এর টোটাল যোজনী হয় 3 গুণ 2 6। ঠিক আছে, এই জন্য যদি এরকম না মিলে তখন আমরা কি করব? যোজনী উলট পালট করে দিব, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে। সিম্পল হিসাব। আচ্ছা, যদি দুটি মৌলের যোজনী কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে যোজনীগুলোকে সেই সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে লেখা যায়। তাহলে ভাই, কাহিনী হচ্ছে যে এই কথাটা তো বললেন, তাহলে আমি এইভাবে সবারটা হিসাব করব। যেমন ধরেন হাইড্রোজেনের হচ্ছে ভাইয়া 1, কার্বনের হচ্ছে 4 যোজনী। তাহলে সংকেত লেখার সময় কি হবে? সংকেত লেখার সময় এই যে CH লিখবো। তাহলে CH লেখার পরে হাইড্রোজেনের যোজনী দিব কার্বনকে, কার্বনের যোজনী দিব হাইড্রোজেনকে, 4। ওকে, ক্লিয়ার হইলো, ফাইন। এখন আসি যে ভাইয়া, যদি এরকম হয় যে ধরো এম আর এন আছে, এম এর যোজনী হচ্ছে 2, এন এর যোজনী হচ্ছে ভাইয়া 4। তাহলে আমরা কি করব? এম আর এন যদি যৌগ গঠন করে আমরা দিব হচ্ছে ভাইয়া এম এর যোজনী দিব এন কে, তাহলে 2। এন এর যোজনী দিব এম কে, 4। তাহলে M4N2 এই জিনিস হবে। এখন M4N2 এইভাবে না লিখে আমরা কি করব? এই 2 কে কাটাকাটি করে দিব, MN2। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। এই হচ্ছে সংকেত লেখার নিয়মাবলী। তাহলে আণবিক সংকেতের সংজ্ঞাটা একটু জেনে নাও। একটি মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সংখ্যা দিয়ে প্রকাশিত
সংকেতকে আণবিক সংকেত বলে। যেমন তোমরা জেনে অবাক হবে যে সালফার, সালফারের আণবিক সংকেত কে বলতে পারবে দেখি? আচ্ছা, ভুল হয়েছে না? হায় হায়, তাহলে বুঝছো যে এটা আসলে ইচ্ছাকৃত ভুল ছিল, যে তোমরা ভুল করার সাথে সাথে কি বলছো বলো তো, প্রতিবাদী কণ্ঠস্বরে জানিয়েছো যে ভাইয়া আপনার কিন্তু ভুল হয়েছে, আপনি কিন্তু শুধরে যান। ঠিক আছে, তাহলে এই যে দেখো M2N। দেখি কে জানতো, আরে না বা সেরা, ঐশী চমৎকার, সাবা চমৎকার, সেরা। তাহলে আমরা এই খুশিতে দেখে ফেলি যে গত পোলের কারা কারা ছিল হচ্ছে লিডার বোর্ডে। তাসনিম জাহান তোফা না তো। যেমন দেখো এখন আমাদের যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লেকচার 12। লেকচার 12তে আমরা দেখব যে নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা তোমরা কি চাও বলো, অল্প কিছুক্ষণের মধ্যে ছুটি চাও নাকি ছুটি দিয়ে আরো টাইম দীর্ঘায়িত করতে চাও? সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব যে তোমরা একবারে ছুটি চাও নাকি অল্প একটু ব্রেক চাও। আমার কি মন ছোট বলো, আমার মন অনেক বড়। এই যে দেখো, ঠিক আছে 12 মিনিটের ব্রেক চাও।